আজ আমি আমার এবং আমার ভাগ্নে হাসান খানের গল্প বলছি, যে কিভাবে সে আমার ভাবনার সুযোগ নিয়েছে, নিজের স্বার্থ পূরণ করেছে এবং শেষে আমাকে হতাশা ছাড়া আর কিছু দেয়নি। বন্ধুরা, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমার স্বামী কাজের কারণে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন এবং আমাকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। যখন তারা বাড়ি আসেনও, তখন ক্লান্তি আর দূরত্ব অনুভূত হয়, যার ফলে আমার মনে অস্থিরতা বাড়তে থাকে। বন্ধুরা, আখির আমরাও তো মানুষ। আমাদের কিছু ইচ্ছা থাকে, কিছু প্রয়োজন থাকে, আর কিছু প্রয়োজন এমন হয় যা শুধু টাকা দিয়ে পূরণ হয় না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী ধরনের প্রয়োজনের কথা বলছি। এভাবেই দিনের পর দিন আমি আমার অপূর্ণ ইচ্ছার ভারের নিচে চাপা পড়তে থাকলাম। প্রতিটি অতিবাহিত দিনের সাথে এই অনুভূতি আরও গভীর হতে থাকল। কিন্তু আমার ভাবনার খেয়াল রাখার কেউ ছিল না। বন্ধুরা, এই অপূর্ণ চাওয়াগুলোই ছিল যা আমাকে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে আমি এমন একটা সম্পর্কের ওপর ভরসা করে ফেললাম যেখানে আমার কাছে একটু সান্ত্বনার আশা দেখা গেল। ইংরেজিতে একটা প্রবাদ আছে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অর্থাৎ কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো। সেই সময় এই কথাটাই আমার জীবনে প্রযোজ্য মনে হচ্ছিল। আমার অপূর্ণ ইচ্ছাগুলো এখন হৃদয়ের ভেতর আগুনের মতো জ্বলতে থাকল, অথচ আমার জীবনসঙ্গী এসব কিছু থেকে একদম অজ্ঞাত হয়ে নিজের দুনিয়ায় মগ্ন ছিলেন। আমার চাওয়াগুলো এখন এতটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমি আমার স্বামীকে তাদের অবহেলার অনুভূতি দিতে চাইছিলাম। আমি চাইছিলাম যে তাদের বোঝা উচিত আমি কিভাবে আমার জজবাত আর অপূর্ণ আশার ভারের নিচে একটা অস্থির জীবন কাটাচ্ছি। এই জটিল চিন্তার মাঝে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি এটা মেনে নিলাম যে আমি এমন সম্পর্কের খোঁজ করব যেগুলোকে আমাদের সমাজ অপছন্দের চোখে দেখে। আমার ইচ্ছাগুলো আমাকে এমন একটা পথে ঠেলে দিয়েছে যেখানে সঠিক আর ভুলের পরিচয়ে ঝাপসা হয়ে যেতে থাকল। আমি প্রত্যেক পুরুষকে সেই দৃষ্টিতে দেখতে থাকলাম যে আমার অস্থিরতার জবাব দিতে পারে। বাইরে থেকে আমি একটা শরীফ আর সভ্য পরিবারের মহিলা মনে হতাম, কিন্তু ভেতরে ভেতরে আমার রুহ খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। আমার কাছে মানুষ আর মানুষ থাকল না, বরং আমার ভাবনার ঘাটতি পূরণের মাধ্যম হয়ে উঠতে থাকল। বন্ধুরা, এই অবস্থা এতদূর গড়াল যে আমার মনের ওপর নিয়ন্ত্রণ কমজোর হয়ে পড়তে থাকল এবং চিন্তাগুলো আরও জটিল হয়ে যেতে থাকল। দিন এভাবেই কেটে যেতে থাকল, আর আমার অস্থিরতা কমার বদলে বাড়তে থাকল। শীতের মৌসুমে আমি আমার ভাইদের কাছে গ্রামে চলে গেলাম, যেখানে তারা সবাই একসাথে থাকত। সেখানে আমি আমার ছোট ভাইয়ের ১৯ বছরের ছেলে তালহাকে দেখলাম। তার সরলতা আর আপনত্ব আমার হৃদয়কে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। বন্ধুরা, আমি অজান্তেই এমন এক অনুভূতিতে জড়িয়ে পড়তে থাকলাম যার থেকে বেরিয়ে আসা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। আমার হৃদয় আর মস্তিষ্কের মাঝে একটা নীরব যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, আর আমার রুহের ভেতর থেকে কমজোর আওয়াজ উঠতে থাকল। আমার হৃদয়ের সব জটিলতা এখন তাল্লার দিকে সংকুচিত হয়ে যেতে থাকল। অন্য পুরুষদের দিকেও মাঝে মাঝে মন চলে যেত, কিন্তু তাল্লাকে দেখে যে অনুভূতি জাগত তা না বলা যায় আর না সহজে ভোলা যায়। গ্রামে থাকার সময় আমি তাল্লার সাথে আপনত্ব বাড়িয়ে নিলাম। আমি তার কাছ থেকে এই প্রতিশ্রুতি নিলাম যে সে আমাকে শুধু বুয়া নয়, বরং একটা ভালো বন্ধু মনে করবে। তাল্লাও খুশি মনে এটা মেনে নিল। তারপর আমি তার সাথে আরেকটা কথা ঠিক করলাম যে শীতের ছুটিতে সে আমার কাছে শহরে কাটাবে, আর প্রায় ১ মাস আমার সাথে থাকবে। তাল্লা এটাতেও সম্মতি দিল। বন্ধুরা, গ্রামে কাটানো সেই ১০ দিন এত দ্রুত কেটে গেল যে অনুভবই হয়নি। আর তারপর আমি আবার সেই ক্লান্ত নির্জন জীবনে ফিরে এলাম, যেখানে একাকিত্ব যেন আমার জন্য অপেক্ষা করছিল। এরপর আমার বেশিরভাগ সময় তাল্লার সাথে ফোন বা মেসেজে কথা বলে কাটতে থাকল। সেই দিনগুলোতে মেসেজের যুগ ছিল। ইন্টারনেট ছিল ঠিকই, কিন্তু সবার কাছে পৌঁছায়নি। প্রায়ই লোকেরা ইন্টারনেট ক্যাফের সাহায্য নিত। দিন এভাবে কেটে যেতে থাকল, আর সেই দিনও এলো যখন তাল্লা আমার কাছে, অর্থাৎ তার বুয়ার বাড়িতে শহরে এসে পৌঁছাল। আমি খুব খুশি ছিলাম। হৃদয়ের ভেতর চাপা অনুভূতি আবার নাড়া দিতে থাকল, আর আমার চিন্তায় অনেক রকম আশা একসাথে উথলে উঠতে থাকল। যাই হোক, আমি তাল্লাকে হৃদয় থেকে স্বাগত জানালাম আর আপনত্ব দেখালাম। সেই মুহূর্তের পর আমি অনুভব করলাম যে আমার উপস্থিতি আর আমার আচরণ কিছুটা বদলে যাচ্ছে। আমি এখন আরও সভ্যভাবে সাধারণ কিন্তু ফিটিং কাপড় পরতে থাকলাম, আর এটাও লক্ষ্য করলাম যে তাল্লার মনোযোগও আমার দিকে আগের চেয়ে বেশি থাকতে থাকল। একদিন আমি তার কাছে হালকা সুরে জিজ্ঞেস করলাম, তোমার কোনো বন্ধু আছে? প্রথমে তাল্লা একটু লজ্জা পেল, তারপর মাথা নেড়ে মানা করল। আমি হেসে বললাম, সত্যি বলো। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, না, সত্যিই কেউ নেই। আমি মজার সুরে বললাম, তাহলে আমি তোমার কি?
এতে সে আরও বেশি লজ্জা পেল। আমি রাগ করার ভান করলাম, তখন সে কাছে এসে মাফ চাইতে থাকল আর বলল, এরপর থেকে সে তার কথায় বেশি সতর্ক থাকবে। তখন আমি বললাম, একটা কথার প্রতিশ্রুতি দাও, যখন আমরা দুজন একা থাকব তখন আমাকে সম্পর্কের নামে নয়, আমার নামে ডাকবে। তাল্লা আমার নাম নিয়ে হেসে বলল, ঠিক আছে, যেমন তুমি চাও। আমরা দুজনেই হেসে উঠলাম। সেই মুহূর্তে আমি একটা অদ্ভুত শান্তিময় খুশি অনুভব করলাম। আমি তার কাছে বললাম, তাল্লা, যখন আমরা বন্ধুই হয়ে গেছি তখন বন্ধুত্বে যে আপনত্ব থাকে তাই যথেষ্ট। আমার হৃদয়ে অনেক কথা উথলে উঠছিল, কিন্তু আমি সেগুলো নীরবে অনুভব করতে থাকলাম। আমি বন্ধুত্ব আর আপনত্বের কথা বললাম, তখন তাল্লা কিছুক্ষণের জন্য ইতস্তত করল। সে আমাকে প্রশ্নবোধক চোখে দেখতে থাকল আর বলল, কি মানে? আমি হালকা হাসির সাথে বললাম, এত অচেনা সেজো না, তুমি সব বোঝো। এতে তাল্লা হেসে ফেলল। তারপর একটু গম্ভীর হয়ে বলল, কিন্তু এসব ঠিক হবে কি? প্রথমত আপনি বিবাহিত, আর দ্বিতীয়ত আমাদের সম্পর্ক আছে। আমি কথাটাকে হালকা করে এড়িয়ে বললাম, এখন সম্পর্কের নামে জড়িয়ে পড়ো না, আমরা শুধু একে অপরের কাছের বন্ধু। তাল্লা আবার হেসে ফেলল, আর আমি তার আরও কাছে চলে গেলাম। বন্ধুরা, এই নৈকট্যের মধ্যে আমরা দুজন এমন একটা পথে এগিয়ে গেলাম যাকে সমাজ সঠিক মনে করে না। সময়ের সাথে আমার জীবনে একটা বড় মোড় এলো, আর আমি মা হতে চললাম। কারণ আমি বিবাহিত ছিলাম, তাই বাইরের দুনিয়ায় কখনো এ নিয়ে সন্দেহ হয়নি। সবাই এটাই ভাবতে থাকলো যে এটা আমার স্বামীর জীবনে একটা নতুন খুশি। অথচ সত্যিটা ছিল অন্য। সেটা ছিল আমার আর তালহার মাঝের সেই সম্পর্কের চিহ্ন যেটা আমরা লুকিয়ে রেখেছিলাম। দিন এভাবেই কেটে যেতে থাকল, কিন্তু আমি ধীরে ধীরে অনুভব করলাম যে তালহার আগ্রহ আগের মতো নেই। যেখানে আগে সে বারবার খোঁজ খবর নিত, এখন তার দিক থেকে নীরবতা বাড়তে থাকল। আমি বুঝতে পারলাম যে তার অনুভূতি বদলে গেছে। আমি কোনো রকম চাপ দেওয়া ঠিক মনে করলাম না, আর চুপচাপ নিজের পথ আলাদা করে নিলাম। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের নীরব শিক্ষা, যে কিছু সিদ্ধান্ত সেই সময় তো সহজ মনে হয়, কিন্তু তাদের ভার সারা জীবন সঙ্গী হয়ে থাকে।